হানিয়া স্পর্শের ঘাড়ের উপর দিয়ে তার কথাটা একটু উঁচু করে দেখে তার বউ পেটানো স্বামী কথাটা বলেছে। এতক্ষণ যাও ভেবেছিল অল্প কিছুর জন্য স্পর্শর সাথে যাবে, কিন্তু জাবিয়ানকে দেখে সেই ভাবনা উল্টো রাস্তায় দৌড় দিয়েছে। সেও চোখ মুখ শক্ত করে বলে, আমায় নিয়ে কারো না ভাবলেও চলবে। দয়া চাই, দয়া চাই না কারো। জাবিয়ান প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, স্বামীর সাহায্যকে দয়া মনে হয়, আর অন্যের দয়ায় তাদের বাড়িতে দিনের পরের দিন পড়ে থাকাকে সাহায্য মনে হয়। হায় রে দুনিয়া! তীব্র অপমানে হানিয়ার মুখ লাল হয়ে আসে। রাগে ঠোঁট তীর কাঁপতে থাকে। তার ইচ্ছে করছে রাস্তার পাশ থেকে বড়সড় একটা ইট তুলে নিয়ে সেটা দিয়ে জাবিয়ানের চকচকে কপালটা ফাটিয়ে দিতে। হানিয়া হাত মুঠো করে দাঁড়িয়ে দাঁত কিরমিরিয়ে বলে, স্বামী যদি অত্যাচারী হয় তাহলে বউকে অন্যের দয়ায় গ্রহণ করতে হয়। জাবিয়ান হানিয়ার কথার পরিপ্রেক্ষিতে কিছু বলবে, তখন স্পর্শ দুজনকে ধমক দিয়ে থামিয়ে দেয়। জাবিয়ানকে গাড়ির ভেতরে পাঠিয়ে দিয়ে সে হানিয়ার দুটো হাত চেপে ধরে বলে, চল না বোন, তোর সাথে কিছু কথাও আছে আবরারকে নিয়ে। ইটস ইম্পর্ট্যান্ট হানিয়া। আবরারকে নিয়ে কথা বলায় হানিয়া যেতে রাজি হয়ে যায়। আর হানিয়া স্পর্শের সাথে গাড়িতে উঠে বসে। জাবিয়ান তাকে দেখে একটা বাঁকা হাসি দিয়ে গাড়ি চালানো শুরু করে। ঘুরতে যাওয়ার কথা থাকলেও জাবিয়ান তাদের একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। হানিয়ার শুকনো চোখ মুখে বলে দিচ্ছে তার পেটের মধ্যে দৌড়ানি ইঁদুরগুলোর কথা। হানিয়া আর স্পর্শর গাড়ি থেকে নেমে আসে। জাবিয়ান গাড়ি পার্ক করে আসলে সকলে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে পছন্দ মতো একটা টেবিলে বসে পড়ে তারা। জাবিয়ান দুটো মেনু কার্ড তাদের দুজনের উদ্দেশ্যে দিয়ে বলে, কে কি খাবে এটা দেখে বলো। হানিয়া জানায় সে কিছুই খাবে না। জাবিয়ান তাকে আর ঘটায় না। স্পর্শ কয়েকটা আইটেম অর্ডার দেয় আর জাবিয়ানকে বলে, তুই একটু গিয়ে খাবারগুলো নিয়ে আয়, আমাদের একটু পার্সোনাল কথা আছে। জাবিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি এমন কথা যা আমার সামনে বলা যাবে না? আছে, তুই যা এখন ভাই। জাবিয়ান বোনের ধমক খেয়ে সেখান থেকে চলে যায়। স্পর্শ ব্যস্ত হয়ে পরে কথা বলতে। 20 মিনিট পর জাবিয়ান খাবারগুলো একটা ওয়েটারের সাহায্যে টেবিলে নিয়ে আসে। জাবিয়ানের সাথে আরেকজনও আসে, যাকে দেখে স্পর্শ হানিয়া দুজনে বিরক্ত হয়। ব্যক্তিটি হলো সোহা। জাবিয়ান জানায় সোহা নাকি তার ফ্রেন্ডসদের সাথে এসেছিল। স্পর্শ এসেছে শুনে তার সাথে দেখা করতে এসেছে। হানিয়ার স্পর্শ এক পাশের দুটো চেয়ারে বসেছিল। জাবিয়ানের পাশের চেয়ারটা খালি থাকায় সুহা ধপ করে সেখানে বসে পড়ে। নিজের চেয়ারটা আরেকটু এগিয়ে নেয় জাবিয়ানের দিকে, বলতে গেলে একদম গায়ে লেগে বসে। হানিয়া আর চোখে সবটাই দেখে কিন্তু কিছুই বলে না। না চাইতেও তার খারাপ লাগছে। বুকের মধ্যে মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সে শান্ত হয়ে বসে আছে। হানিয়াকে স্যান্ডউইচ আর জুস খেতে দিলে হানিয়া মানা করে দেয়। স্পর্শ জোর করে তাকে খাবারগুলো খাওয়ায়। সেও বুঝতে পেরেছে হানিয়ার ক্ষুধার কথা। জাবিয়ান কফি খেতে খেতে তাদের কথা শুনছে, আর সুহা খাচ্ছে কম, বেহায়াপনা করছে বেশি। হাসতে হাসতে জাবিয়ানের গায়ে ঢলে পড়ছে। জাবিয়ান সরিয়ে দিল, আবারও একই কাহিনী করছে। হানিয়া বিষয়টা দেখে মনে মনে বলে, যা গলাবাজি সব আমার সাথেই চলে। অন্য মেয়ের বেলায় গলায় মনে হয় ব্যাঙ ঢুকে যায়। একটা কড়া করে ধমক দিলেই তো এমন ঘেঁষাঘেঁষির সাহস পায় না। কিন্তু সে তো আর সেটা করবে না। হবু বউ কষ্ট পাবে কি না। হানিয়া তার ছেলের হাসি দিয়ে অন্যদিকে মুখ করে বসে থাকে। স্পর্শ সোহা হানিয়ার মুখভঙ্গি খেয়াল না করলেও জাবিয়ান ঠিকই খেয়াল করেছে। হাসির তাচ্ছিলের হাসিও তার নজর এড়ায় না। জাবিয়ানের ঠোঁটে একটা হাসি ফোটে। সে বিড়বিড়িয়ে বলে, পাখি আমার, এবার খাঁচার দরজা খুলে তোমাকে বন্দি করার পালা। অনেক তো আকাশ ছুঁয়ে বেড়ালে, এবার আমার বুকে এসে ঝড় তোলো। তোমার উড়ান এবার আমার ভালোবাসার খাঁচায় বেঁধে রাখার সময় হয়েছে। কথাটা শেষ করে জাবিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। সামনে সে কিছু একটা করতে চলেছে, সেটা বুঝতে বাকি থাকে না। আবরারের ঢাকায় শিফট হওয়ার কথা 1 তারিখে থাকলেও সেখানে সব দায়িত্ব তার পোস্টে আসা স্টাফকে বুঝিয়ে দিয়ে আসতে আসতে আজ মাসের 5 তারিখ হয়ে গিয়েছে। 3টে লাগেজ নিয়ে সে একা যখন বাসায় ঢুকে
তখন মিস্টার অ্যান্ড মিসেস মির্জার কপালে ভাঁজ পড়ে। তাদের বৌমা কই? আবরার কৌশল বিনিময় করে নিচের রুমে প্রবেশ করবে, তখন মিসেস মির্জা পেছন থেকে ডেকে বলে, আবরার, হানিয়া আর এশা কই? আবরার পেছনে না ঘুরেই জবাব দেয়, হানিয়াকে নিয়ে চিন্তা করা লাগবে না, সে তার জায়গা মতোই আছে। আর ঈশা, সে তার স্বামীর সাথে আছে। কথাটা বলে আবরার রুমে ঢুকে পড়ে। মিস্টার অ্যান্ড মিসেস মির্জা ভাবেন হানিয়া হয়তো জাবিয়ারের কাছে ফিরে গিয়েছে। আসলে তাদেরকে আবরার হানিয়ার সম্পর্কে কিছুই বলেনি। তারা কয়েকবার জিজ্ঞেস করলেও আবরার বলেছে, হানিয়া যখন আমায় জিম্মায় আছে তখন আমি জানি আমার বোনের খেয়াল রাখতে। অপ্রয়োজনীয়তা সেই মানুষটিকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। কিন্তু এসার ব্যাপারে মিসেস মির্জার ছেলের কথা বুঝতে না পেরে তার পেছন পেছন রুমে ঢুকে। আবরার বাহিরে জামা কাপড় ছাড়তে ছাড়তে লাগেজ থেকে বাসায় পরিহিত জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছেলের ক্লান্ত মুখ দেখে মিসেস মির্জা আর কোনো প্রশ্ন করতে পারে না। ভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর না হয় জিজ্ঞাসা করা যাবে। আবরারের মা রুম থেকে বের হয় কিচেনে চলে যায় খাবারের ব্যবস্থা করতে। 20 মিনিট লাগিয়ে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হয় আবরার। মুখ হাত মুছে টি শার্ট গায়ে চড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। দুপুরের সময় হওয়ায় সকলকেই ডাইনিং টেবিলে পায়। নিস্তব্ধতার মাঝেই তারা খাওয়া দাওয়া শেষ করে। খাওয়ার পর ড্রয়িং রুমে এসে বসে তারা। তখন মিস্টার মির্জা ছেলেকে জিজ্ঞেস করেন, তখন এসার জিজ্ঞেস করায়, বললে সে তার স্বামীর সাথে নাকি আছে। তোমার সাথে থাকলে কই সে? সে কি তার বাবার বাড়ি গিয়েছে? স্বামী বলতে যে আমিই হব তার কোনো মানে নেই। আর সে তার বাবার বাড়িও যায়নি। আসলে আমি নিজেও জানি না সে বর্তমানে কোথায়। আপনার এমন হেয়ালিপূর্ণ কথা উপস্থিত তিনজনের কারোরই বোধগম্য হয় না। মিস্টার মির্জা কঠিন গলায় বলে, তুমি কি এসব হেয়ালি সেরে বলবে? এসা কোথায়? আর এসার স্বামী তুমি বাদে আর কে? মজা করতে হলে অন্য সময় করো, কিন্তু এখন যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। আপনারও কঠোর গলায় বলে, আমিও কোনো মজা করার মুডে নেই। কেন, তোমার প্রাণপ্রিয় বন্ধু জানায়নি তার কন্যা আর আমার ডিভোর্স হয়ে গেছে? আপনারা তো ওই লাইনের বক্তব্যটি রুমটায় যেন বোমা ফাটানোর মতোই প্রতিক্রিয়া দেখা দেয়। মিস্টার অ্যান্ড মিসেস মির্জা আর সোনিয়া হতভম্ব হয়ে আবরারের দিকে তাকিয়ে থাকে। ডিভোর্স হয়ে গেছে তাদের ছেলের, আর তারা এসবের কিছুটি জানে না। মিস্টার মির্জা বসা থেকে উঠে অস্থির হয়ে বলে, মজা করতে মানা করছে আপনার, এক চরে গাল লাল করে দেব। ডিভোর্স হয়ে গেছে মানে? এসার সাথে কবে তোমার ডিভোর্স হলো? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? আবরার গা ছাড়া ভাব নিয়ে বলে, না, করলাম না। তোমরা আমায় বিয়ে দেওয়ার সময় আমাকে জানানোর প্রয়োজন বোধ করেছিলে? করনি। আমিও আমার জীবনের একটা সিদ্ধান্ত নিতে তোমাদের জানানোর প্রয়োজন বোধ করিনি। মিসেস মির্জা ছেলের ডিভোর্সের কথা শুনে মুখে আঁচল চেপে কেঁদে ফেলেন। প্রথমে বড় মেয়ে, এখন নাকি ছেলেটার সংসারও ভেঙে গেল। বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের সংসারের ভাঙন কোন মাকে পীড়া দেয় না। মিস্টার মির্জা রেগে অগ্নিশর্মা হয়ে বলে, তোমার লজ্জা করে না এমন ভালো একটা মেয়ের সাথে সংসার ভেঙে আবার বড় মুখে কথা বলছো? নিজের বোনের সময় তো বড় বড় কথা বললে, এখন অন্যের বোনের জীবনটা নষ্ট করতে লজ্জা করলো না তোমার? বাবার কথা শুনে আবরার একটুও বিচলিত হয় না। সে জানতো সে একা ঢাকায় ব্যাক করলে এসব কথা বা প্রশ্নের সম্মুখীন হবে। হলো তাই। সে মিস্টার মির্জার কথা শুনে উচ্চস্বরে হেসে দেয়। পেটে হাত দিয়ে হাসছে। ভাবটা এমন, মিস্টার মির্জা তাকে অনেক মজাদার কোনো কথা বলেছেন। তারা তিনজন আপনার এমন কাণ্ডে আরো অবাক হয়ে যায়। মিস্টার মির্জা তাকে ধমক দিয়ে বলে, আবরার, এখানে কোন হাসির কথা বলা হচ্ছে না? নিজের আচরণ সংযত করো আর আমার প্রশ্নগুলোর উত্তর দাও। আপনার অনেক কষ্টে নিচের হাসি থামায়। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখ মুখ কঠিন করে বলে, ঈশার জীবন নষ্ট হয়নি, বরং আপনাদের জন্য আমার আর আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি বাবা হয়ে নিজের হাতে আপনার 2 সন্তানের জীবন নষ্ট করেছেন। ছেলের কথা শুনে মিস্টার মির্জা কয়েক কদম পিছিয়ে যান।
মিসেস মির্জার কান্নাও অনেকটা থেমে গিয়েছে। আবরার একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কি থমকে গেলেন কেন? কষ্ট পেলেন? এর চেয়ে হাজার গুণ কষ্ট আমরা দুই ভাই বোনে সইছি। গুমরে গুমরে কেঁদেছি আপনাদের থেকে ভালোবাসার বদলে কষ্ট পেয়ে, শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। আপনি বাবা হয়ে আমাদের সীমাহীন কষ্টের সাগরে ঠেলে দিয়েছেন। মিসেস মির্জা ছেলের কাছে এসে তার বাহু ধরে নিচের দিকে ফিরিয়ে ছাঝালো গলায় বলে, আবরার, কাকে কি বলছো তুমি? তোমার মাথায় আছে? এই মানুষটা তোমাদের বাবা, ভুলে গেলে? কিভাবে নিজের বাবাকে অপরাধী বানিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আমি তো করতে চাইনি মা, বাবাই তো জিজ্ঞেস করলো, আর আমি তো শুধু তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। আপনি তো সবই শুনছেন। এগুলো প্রশ্নের উত্তর? নিজের বাবাকে একের পর এক অপবাদ দিচ্ছ। বাবা হয়ে সে কেন তার দুধ সন্তানের জীবন নষ্ট করবে? কেন সে তার সন্তানদের কষ্টের সাগরে ভাসিয়ে দেবে? তোমার মাথা ঠিক আছে তো? আপনার অনেক কষ্ট করে নিচের ক্রোধ সংবরণ করে রেখেছিল। যতই অন্যায় করুক তারা দুজন তাদের জন্মদাতা আর জন্মদায়িনী। তাদের কষ্ট দিলে উপরে বসে থাকা সর্বশক্তির অধিকারীর আরশও কেঁপে ওঠে। কিন্তু এবার না চাইতেও আবরারের ভেতরে জমে থাকা এতদিনের ক্রোধ ঠেলে বের হয়ে আসে। সে তার মায়ের থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে কর্কশ গলায় বলে, সে হয়তো কষ্ট দিতে চায়নি, কিন্তু দিয়ে ফেলেছে। কিভাবে শুনবেন? তাহলে শুনুন। সে আমার বন্ধু আয়মানের মিথ্যা কথায় প্রলোভিত হয়ে আমার থেকে আমার ভালোবাসার মানুষটিকে দূর করে দিয়েছে। সেখানে এমন একজন নষ্ট চরিত্রের মেয়েকে বসিয়েছে যে কিনা বিয়ের আগেই নিজের সতীত্ব অন্য পুরুষকে বিলিয়ে করে বেরিয়েছে। তার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ের বিয়ের আগেই তার এলাকার এক বখাটের সাথে সম্পর্কে ছিল। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা বেড পর্যন্ত চলে গিয়েছিল। সেই মেয়েকে আমার অর্ধাঙ্গিনী করেছে আপনার স্বামী আর আমাদের বাবা। সেই মেয়ে আজ 3 বছর আমাকে জাস্ট শেল্টার হিসাবে ব্যবহার করেছে। 6 মাস আগে তার প্রেমিকের চাকরি হয়েছে, তাই আমায় ডিভোর্স দিয়ে তার কাছে চলে গেছে। শুনেছেন মিস্টার বাবা, আপনি কিভাবে আমায় কষ্ট দিয়েছেন? শেষের কথাটাই আবরার তার বাবার দিকে তাকিয়ে বলে। মিস্টার মির্জা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। মিসেস মির্জা আর সোনিয়া হাঁ করে তাকিয়ে কথা শুনছে। আবরার তাদের এমন অবাক হওয়া দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। মুখে হাসি বজায় রেখেই বলে, এটা তো শুনলেন আমার কথা। এবার আপনাদের অপ্রিয় দুর্বল হেরে যাওয়া সন্তানটির কথা শুনবেন না? তার কাহিনী তো আরও চমৎকার। সকলে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের দিকে। আবরার তাদের থেকে কোনো উত্তর আসা ছাড়াই বলা শুরু করে, তো আমি তো বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে বিয়ে করে ফেললাম, কিন্তু আমার ভালোবাসার মানুষ, তার কি হলো জানেন? তার আগে আরও একটা কথা জানিয়ে দেওয়া ভালো। আমার ভালোবাসার মানুষটি কে জানেন? সে সম্পর্কে হানিয়ার ননদ আর জাবিহানের ছোট বোন। কথাটা শুনে তারা তিনজন আরেক দফা চমকে যায়। আরমান, আমার জানের বন্ধু, আমায় পরামর্শ দেয়। স্পর্শ মানে আমি যাকে ভালোবাসতাম তার থেকে পিছু ছাড়ানোর জন্য আমায় তার ভালোবাসার এমন অপমান করতে হবে যে সে যাতে নিজ থেকেই আমায় ঘৃণা করে। গাধা আমি তাই করলাম। একদিন স্পর্শকে ডেকে নিয়ে গিয়ে ওকে চা না তা বলে অপমান করলাম। তারপর চলে আসলাম। আমি চলে আসার পর আরমান স্পর্শকে কিডন্যাপ করে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু স্পর্শ যেন তেনভাবে তার থেকে বেঁচে রাস্তায় দৌড়াতে থাকে। সেই দিনই জাবিয়ান লন্ডন থেকে তার স্টাডি কমপ্লিট করে ফিরছিল। স্পর্শের অ্যাক্সিডেন্ট হয় জাবিহানের গাড়ির সাথে। স্পর্শ অজ্ঞান হওয়ার পর তাকে সবটা বলতে চাইছিল, কিন্তু মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে শুধু আমার নামটা ছাড়া আর কিছুই বলতে পারে না। পরবর্তী আয়মান জাবিহানের কাছেও আমার নামে মিথ্যা কথা বলে, তার কাছে কালপিট বানায়, জাবিয়ানকে উস্কে দেয় আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমায় জাবিয়ান পাবে কোথায়? আমি তো বউ নিয়ে রাজশাহী চলে গিয়েছিলাম। তখন তার মনে হয় আমি যেমন তার বোনের ভালোবাসার অপমান করেছিলাম, তার বোনকে আরমানের ভাষ্যমতে ব্যবহার করতে চেয়েছিলাম, সেও আমার বোনের সাথে এমনটাই করবে। সে নিজেই এক অঙ্গীকারবদ্ধ হয়, যাকে প্রতিশোধের অঙ্গীকারও বলা চলে। সে প্রায় 6 মাস লাগিয়ে আমার ফ্যামিলি ডিটেলস বের করে, তারপর তার বাবার মাধ্যমে হানিয়াকে বিয়ের প্রস্তাব পাঠায়।
আমার আদর্শবান বাবা এইবারও নিজের মতামত আমার বোনের উপর খুব সুন্দরভাবে চাপিয়ে দেয়, তাকে নিজ হাতে একটা মানুষ নামক জানোয়ারের হাতে তুলে দেয়। জানেন সে কি করেছিল? কেউ কোনো উত্তর দেয় না। আপনার একটু দম নিয়ে আবারও বলা শুরু করে। সেই 7 মাসে এমন কোনো অত্যাচার নেই যেটা আমার বোনের উপর করেনি। জাবিয়নো তার মা আমার বোনের এই 7টা মাস জাহান্নাম করে তুলতে কোনো খুঁত রাখেনি। শারীরিক মানসিক সব দিক দিয়ে তাকে এত এত অত্যাচার করেছে যেগুলোর চিহ্ন আমার বোন এখনও নিজের শরীরে বয়ে বেড়ায়। সব শেষে তার চরিত্রেও কালিছোড়া হয়। অনেক অনেক কাহিনীর পর হানিয়া সব সত্য বের করে। আমাকেও নিজের চরিত্রের পবিত্রতার প্রমাণ দিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে এসেছিল। এই ভেবে আপনারা বাবা মা তো সন্তান যতই ভুল করুক না কেন হয়তো আগলে নেবেন। ভেবেছিল মায়ের কোলে মুখ গুজে নিজের কষ্টটা একটু কমাবে সে। বাবার ভরসার হাতটা তো কখনোই তার মাথায় ওঠেনি। কিন্তু বাবা নামক মানুষটার ছায়া তার আশেপাশে থাকবে। বাবার ছায়া আশেপাশে থাকলে সন্তানের শরীরের 1 কেজি রক্ত নাকি বেড়ে যায়। স্বামীর বাড়ি থেকে এই সীমাহীন কষ্ট পেয়ে আপনজন ভেবে আপনাদের কাছে এসেছিল, কিন্তু আপনারা তাকে আগলে নেবেন কি উল্টো তাকে মরার বিভিন্ন পন্থা বলে দিলেন। হারনে না চাওয়া আমার বোন আপনারা হারিয়ে দিয়েছেন, যাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বাবা মা নামক আপনারাই দুজন। শেষের কথাটা একটু জোর দিয়েই বলে আবরার। তার চোখ দিয়ে অশ্রুরা ভিড় করেছে। গড়িয়ে পড়ার আকুল অনুরোধ করছে আবরারের কাছে, কিন্তু আবরার কি সকলের সামনে নিজের দুর্বলতা প্রমাণ করবে? আবরারের আর মন চাইল না তাদের সামনে থাকতে। চোখের কোণ মুছতে মুছতে বের হয়ে যায় বাসা থেকে। মিসেস মির্জা থম মেরে বসে পড়ে সোফায়। সোনিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিচে রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। তার কান্নার কিছুটা আওয়াজ বাহির পর্যন্ত আসছে, আর বাকি রইল মিস্টার মির্জা। তার কোনো ভাব বোঝা যাচ্ছে না। সে আবরারের চাওয়ার দিকে তাকিয়ে আছে। নিজের সন্তানদের জীবন সে নিজের হাতে নষ্ট করলো। শেষে কিনা বিনা দোষে করা মেয়েটিকে নিচের কথা দ্বারা এত আঘাত করলো যে মেয়েটি আত্মহননের পথ বেছে নিয়েছিল। হুট করে মিস্টার মির্জার কি জানি হলো, বুকের বাপাসটা ডান হাত দিয়ে খামছে ধরেন। ভেঙে আসতে চাওয়া পা দুটো নিজেদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে। উল্টে পেছনে রাখা ডাবল সোফায় পড়ে যায়। মিসেস মির্জা একটা ভারী আওয়াজ শুনে পেছনের দিকে তাকালে দেখতে পায় মিস্টার মির্জার শরীর এমন থরথর করে কাঁপছে, আর উনি বুকের বাপাশে হাত দিয়ে চেপে ধরে আছে। মিসেস মির্জা বসা থেকে উঠে স্বামীর কাছে এগিয়ে যায়। ততক্ষণে মিস্টার মির্জা সেন্সলেস হয়ে পড়েছে। মিসেস মির্জা চিৎকার করে বলে ওঠে, আল্লাহ! মায়ের চিৎকারের আওয়াজ শুনে সোনিয়া তড়িঘড়ি করে নিচের রুম থেকে বের হয়ে আসে। সোফায় উল্টাপাল্টা ভাবে বাবাকে শুয়ে থাকতে দেখে সোনিয়া ঘাবড়ে যায়। তাড়াতাড়ি করে কাছে এসে মেঝেতে বসে বাবাকে ডাকতে থাকে, কিন্তু না, মিস্টার মির্জা চোখ খুলেন না। সোনিয়া তার নাকের কাছে হাত দিয়ে দেখে অনেকটা আস্তে শ্বাস ফেলছে। পালস চেক করলেও বুঝতে পারে অনেক আস্তে আস্তে চলছে। মিস্টার মির্জার হার্টের অবস্থা ভালো ছিল না অনেক আগে থেকেই। সেই অসুস্থতাকে পুঁজি করেই তো 2 সন্তানের জীবনটা নষ্ট করলেন। আজ সেই অসুস্থতাকে তাকে মরণ যন্ত্রণা দিচ্ছে। সোনিয়া বাবার অবস্থা দেখে অনেকটা ঘাবড়ে যায়। নিচের ঘরে গিয়ে ফোন নিয়ে ভাইকে ফোন লাগায়। আবরারের রিংটোনের আওয়াজ তার রুমে থেকেই পায়। তার মানে আবরার ফোন সাথে করে নিয়ে যায়নি। এখন কি করবে সে? কাকে ফোন দিবে? কার কাছে সাহায্য পাবে? কথাটা ভাবতে ভাবতে হুট করে ইনায়ের কথা মনে পড়ে। হানিয়ার সুইসাইড কেসের সময় ডাক্তার এহসানের কারণেই হানিয়া বেস্ট ট্রিটমেন্ট পেয়েছিল। ইনায়ের নাম্বার সোনিয়ার কাছে থাকায় সে তৎক্ষণাৎ তাকে ফোন লাগায়। হানিয়ার ইনায়া তখন মাত্রই বাসায় ফিরেছিল। ইনায়া শাওয়ার নিতে গেছে আর হানিয়া বসে রেস্ট নিচ্ছিল। ইনায়ের ফোনটা বেঁচে ওঠায় সে ফোনটা হাতে নেয়। সোনিয়ার নাম্বার দেখে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ফোনটা রিসিভ করে হাসি মুখেই জিজ্ঞাসা করে, কি ব্যাপার ম্যাম, আপনার খবর কি? বোনের কণ্ঠ চিনতে পেরে সোনিয়া কাঁদতে কাঁদতে বলে, হানিয়া, তুই ডাক্তার এহসানকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে পারবি প্লিজ? বাবা না কেমন জানি করছে, অজ্ঞান হয়ে গেছে বাবা। বাবা মা যতই খারাপ হোক বা খারাপ কিছু করুক না কেন, কোনো সন্তান তাদের অসুস্থতা সহ্য করতে পারে? আমার তো মনে হয় পারে না।
হানিয়াও তেমনি তার বাবার অসুস্থতার কথা মেনে নিতে পারে না। মিস্টার মির্জা তাকে না ভালোবাসলে কি হবে, সে তো মির্জাকে অনেক ভালোবাসে। হানিয়া সোনিয়াকে শান্ত করে বলে, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। আর ডক্টর এহসান তো এখন শহরে নেই বোন। তুই এক কাজ কর, অ্যাম্বুলেন্সে কল কর, আমি ততক্ষণে এসে এসে পড়ছি। সোনিয়া কলটা কেটে হানিয়ার কথা মতো কাজ করে অ্যাম্বুলেন্সে কল লাগায়। অন্যদিকে হানিয়া ওড়নাটা কোনো মতে পেঁচিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। নিচে ইনায়ের আম্মু তাকে এত অস্থির হয়ে দৌড়ে বাসা থেকে বের হতে দেখে অনেক অবাক হয়ে যায়। কয়েকবার পেছনেও ডাকে, কিন্তু হানিয়ার তখন হুঁশ নেই। হানিয়া বাসা থেকে বের হয়ে ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক রিক্সা বা সিএনজি খুঁজতে থাকে। বিকেল টাইম, তাই এখন তেমন একটা যানবাহনও নেই। সে যাওয়ার জন্য কোনো গাড়ি না পেয়ে দৌড়াতে থাকে। আদিয়াত কলেজ থেকে তখনই ফিরছিল। হানিয়া কেমন উৎভ্রান্তের ন্যায় দৌড়াতে দেখে সে তার গাড়ি থামায় হানিয়ার সামনে। হানিয়া দৌড়ানোর কারণে অনেকটা হাঁপিয়ে উঠছে, তাই একটু শ্বাস নিচ্ছিল। নিজের সামনে একটা গাড়ি থামতে দেখে সে কয়েক কদম পিছিয়ে যায়। আদিয়াত গাড়ি থেকে নেমে হানিয়ার সামনে এসে জিজ্ঞাসা করে, হানিয়া, কি হয়েছে আপনার? এমন উন্মাদের মতো দৌড়াচ্ছিলেন কেন? হানিয়া কান্নাগুলো সব দলা পাকিয়ে গলার কাছে এসে জমেছে। মুখ খুলে সে কথা বলার জন্য, কিন্তু কান্নার কারণে কিছু বলতে পারছে না। আদিয়াত হানিয়াকে কাঁদতে দেখে আরো অবাক হয়ে যায়। সে একের পর এক প্রশ্ন করতেই থাকে হানিয়াকে। হানিয়া অনেক কষ্টে নিজেকে সামলে আদিয়াতকে বলে, স্যার, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমায় এক্ষুনি বাসায় যেতে হবে, আমাকে একটু লিফট দেবেন প্লিজ? হানিয়ার বাবা অসুস্থ শুনে আদিয়াত একটু চিন্তায় পড়ে যায়। সে আর সময় নষ্ট না করে গাড়ি ছুটিয়ে নিয়ে চলে হানিয়ার বাসার উদ্দেশ্যে। হানিয়ার পৌঁছে দেখে অ্যাম্বুলেন্সও এসে পড়েছে। হানিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে লিফটে উঠে পড়ে আদিয়াতকে রেখেই। বাসায় এসে দেখে তার মা বোন কাঁদছে। হানিয়া দৌড়ে বাবার কাছে এসে তার পাশে বসে রাখতে থাকে, কিন্তু মিস্টার মির্জা যে জ্ঞান হারিয়েছেন সেটা এখনো ফেরেনি। আদিয়া তার অ্যাম্বুলেন্সে আসা দুজন লোক মিস্টার মির্জাকে স্ট্রেচারে উঠিয়ে নিচে না নিয়ে আসে। মিস্টার মির্জার সাথে সোনিয়া আর মিসেস মির্জা আর হানিয়া আদিয়াতের গাড়িতে করে হসপিটালে যায়। আবরার বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে এসে পড়ে একটা পার্কের মতো জায়গাটা। বিকেলে বাচ্চা বয়স্করা এখানে আসে নিজেদের অবসর সময় কাটাতে। আবরারের ক্লান্ত লাগায় সে একটা ব্রেঞ্চে বসে পড়ে। এসে একটু রেস্টও নিতে পারেনি সে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে দূরের মসজিদ থেকে আজানের আওয়াজ পেলে বসা থেকে উঠে দাঁড়ায়। মসজিদে গিয়ে নামাজ পড়ে মনের প্রশান্তির জন্য কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। তারপর আবারও সেই পার্কটায় এসে বসে থাকে। বাসায় যেতেই মন চাচ্ছে না তার। ভীষণ দম বন্ধকর একটা জায়গা লাগে তার কাছে বাসাটাকে। চোখ বন্ধ করে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে বসেছিল আবরার। তখনই একটা মেয়েলি কণ্ঠের ডাক্তার কানে এসে লাগে। চোখ খুলে মেয়েটির দিকে তাকালে দেখতে পায় এই যে তার মায়াবিনী। মন খারাপের মাঝেই হুট করে এই নারীর আগমনে মনটা ভালো হয়ে যায়। নিচের অজান্তে ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে তোলে সে। স্পর্শ এগিয়ে এসে আবরারকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন আবরার? আবরার একটু সরে বসে স্পর্শকে বসার জায়গা করে দিয়ে বলে, এমনি বসেছিলাম। স্পর্শ আবরারের মুখ দেখে বুঝে যায় তার মন খারাপ। স্পর্শ মন চাইল তার প্রিয় পুরুষটির মন ভালো করতে। স্পর্শ খেয়াল করেছে আবরার তার বসার জন্য জায়গা দিয়েছে। সেও সুযোগের সৎ ব্যবহার করে সেখানে বসে পড়ে। প্রিয় পুরুষটির মন ভালো করার মিশনে নেমে পড়ে সে। আবরার এখনো স্পর্শকে ভালোবাসে সেটা স্পর্শ জানে। স্পর্শ হচ্ছে আবরারকে ভালোবাসে সেটা বলার অপেক্ষা রাখে না। মাঝের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যার জন্য সে আবরারকে 10% দোষ দিবে আর বাকি 90% আরমানকে। সে যদি আবরারের বাবাকে তার সম্পর্কে খারাপ কথা না বলতো এতদিনে হয়তো তাদের বিয়েও হয়ে যেত। স্পর্শ সেসব ভুলে গিয়েছে। সে আবরারকে চায় নিজের জীবনে যেমনটা চেয়েছিল প্রেমে পড়ার পর, সে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে। সেদিন হানিয়াকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এসব কথাই বলেছে স্পর্শ।
হানিয়াও বলেছে তার আর জাবিয়ানের ব্যাপারটা মিটমাট হয়ে যাওয়ার পর তাদের দুজনের বিয়ের ব্যবস্থা সে নিজের উদ্যোগে করবে। ততদিন যাতে স্পর্শ আবরারের কাছাকাছি থাকে এবং আবরারের মনে তার জন্য ফিকে পড়ে যাওয়া ভালোবাসাটাকে পুনরায় সজীব করে তোলে। স্পর্শ হানিয়ার কথা মতো সেই কাজটাই করছে। প্রতিদিন না হোক একদিন অন্তর অন্তর সে আবরারের সাথে ফোনে কথা বলে। আবরারও সময় বের করে মাঝে মধ্যে ফোন দেয়। এতেই তো বোঝা যায় সেও স্পর্শের সাথে কথা বলতে ইচ্ছুক। স্পর্শ আর আবরারের কথা বলতে বলতে মাগরিবের সময় হয়ে যায়। আবরার বলে, আমাদের এখন ওঠা উচিত, সন্ধ্যা হয়ে গিয়েছে। তোমার বাসায় হয়তো চিন্তা করবে। স্পর্শ আশেপাশে তাকিয়ে দেখে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছে সে। তারা দুজন বসা থেকে উঠে দাঁড়ায়। আবরার পার্ক থেকে বের হয়ে একটা রিক্সা ডেকে তাতে স্পর্শকে উঠিয়ে দেয়। রিক্সা চলতে শুরু করার আগে সে স্পর্শকে বলে, বাসায় পৌঁছে আমায় ফোন দিয়ে জানাবে, মনে থাকবে? স্পর্শ একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রিক্সা চলতে শুরু করে। স্পর্শের রিক্সা চোখের আড়াল না হওয়া পর্যন্ত আবরার দাঁড়িয়ে থাকে। রিক্সাটা চোখের আড়ালে চলে গেলে আবরার চলে যায় মসজিদে। মাগরিবের নামাজ পড়ে হাঁটা দেয় বাসার উদ্দেশ্যে। মেজাজ আর মন দুটোই অনেক ভালো হয়েছে। আবরার সিদ্ধান্ত নেয় বাসায় যেয়ে তার করা ব্যবহারের জন্য বাবার কাছে ক্ষমা চাইবে। বাসায় এসে দেখে বাসায় কেউ নেই, লক করা। আবরার বুঝে উঠতে পারেন এই ভর সন্ধ্যায় তারা তিনজন কই গেল। এখন কিভাবে বাসায় ঢুকবে কথাটা ভাবতে ভাবতেই তাদের এক প্রতিবেশী আন্টি জানে তার বাবা অসুস্থতার কথা। আবরার কথাটা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। তাদের সিকিউরিটি গার্ডের কাছে তাদের বিল্ডিং এর সব ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি থাকে। আবরার সিকিউরিটি গার্ডের কাছ থেকে তাদের ফ্ল্যাটের চাবিটা এনে দরজা খুলে বাসায় প্রবেশ করে। নিচের রুমে গিয়ে ফোনটা হাতে নিলে দেখতে পায় হানিয়া, সোনিয়া আরও কয়েকজন নাম্বারের থেকে বেশ কয়েকটা মিস কল। আবরার ফোন আর ওয়ালেটটা নিয়ে পুনরায় বাসা লক করে বের হয়ে আসে বাসা থেকে। রিকশায় বসে হানিয়াকে ফোন করে হসপিটালের নামটা জেনে নেয়। আবরার হসপিটালে এসে জানতে পারে মিস্টার মির্জা মেজর হার্ট অ্যাটাক করেছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। হার্টের অপারেশন করা লাগবে যত তাড়াতাড়ি সম্ভব। কথাটা শুনে মিসেস মির্জা আর সোনিয়া কান্নায় ভেঙে পড়ে। হানিয়াও কাঁদছে বাবার জন্য, কিন্তু তাদের মতো ভেঙে পড়েনি। আবরা নিজেকে দোষী করছে বাবার এমন অবস্থার জন্য। ইনায়া শাওয়ার থেকে বের হয়ে হানিয়াকে না দেখতে পেয়ে নিচে এসে তার মায়ের কাছে জিজ্ঞাসা করলে তার মা হানিয়ার দৌড়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা জানায়। ইনায়া পরবর্তীতে হানিয়াকে ফোন করে না পেলে নিচের ভাইকে এই সম্পর্কে জানালে আদিয়াত তাকে বিষয়টা খুলে বলে। ইনায়া তৎক্ষণাৎ হসপিটালে এসে পড়ে। সে এখন ব্যস্ত মিসেস মির্জা আর সোনিয়াকে শান্ত করতে। স্পর্শ বাসায় এসে পড়েছে কথাটা জানানোর জন্য আবরারকে ফোন দেয়। আবরার নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে। ভাঙা ভাঙা গলায় সালাম দেয় অপর পাশের ব্যক্তিটিকে। স্পর্শ আবরারের ভাঙা গলার স্বর শুনে বিচলিত হয়ে পড়ে। সে সালামের জবাব দিয়ে বলে, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? স্পর্শের গলার আওয়াজ শুনে আবরার ফোনটা কান থেকে সরিয়ে নাম্বারটা একবার দেখে। স্পর্শের নাম্বার দেখে একটু গলা খাকারি দিয়ে স্বাভাবিক হয়ে বলে, কিছু হয়নি, পৌঁছে গিয়েছো বাসায়? কিন্তু আপনার কি হয়েছে? আপনি কোথায় এখন? এত চিল্লাচিল্লি আর কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে কেন? মিস্টার মির্জাকে আইসিইউতে রাখা হয়েছে, আর আইসিইউ ওয়ার্ডের বাহিরে একজন পেশেন্টের বাড়ির লোক কাঁদছিল। স্পর্শ তাদের কান্নার আওয়াজ শুনেই প্রশ্নটা করে। আবরার স্পর্শকে তাদের বাসার ঝামেলার কথা জানাতে চায়নি, কিন্তু স্পর্শ অনেক জোর করার পর আবরার না পারতে মিস্টার মির্জার অসুস্থতার কথা জানায়। স্পর্শ আর কোনো কথা না বলে শুনে শুধু এইটুকুই বলে, আমি আসছি। আবরার তাকে আসার জন্য নিষেধ করতে চায়, কিন্তু তার আগেই সে ফোনটা কেটে দেয়। পরাপর আরও কয়েকবার ফোন দেয়, কিন্তু স্পর্শ ধরে না। এর মধ্যে ডাক্তারটাকে ডাক দিলে সে স্পর্শের কথা ভুলে ডাক্তারের কাছে চলে যায়। জাবিয়ান আইসিইউর সামনে এসে হানিয়ার পাশে আদিয়াতকে বসা থাকতে দেখে ভয়াবহ রকমের রেগে যায়। স্পর্শ আর মিস্টার তালুকদারকে পেছনে রেখে হনহনিয়ে তাদের সামনে গিয়ে হুট করে হানিয়ার ডান হাতটা টেনে ধরে বসা থেকে দাঁড় করায়।
বিষয়টা এত জলদি হয়ে যায় যে হানিয়া বা আদিয়াতের বোধগম্য হয় না। কয়েক সেকেন্ড পর হানিয়া বিষয়টা বুঝতে পারে, তখন তার মাথাও গরম হয়ে যায়। এমন ছট করে দাঁড় করানোর কি মানে? কেই বা করলো? ব্যক্তিটাকে দেখার জন্য তার দিকে তাকালে জাবিয়ানকে দেখতে পায়। তাকে দেখে তা হানিয়ার পায়ের রক্ত মাথায় উঠে যায়। ঝটকা দিয়ে তার হাত থেকে নিচের হাত ছাড়িয়ে রাগে হিসিয়ে বলে, অধিকার হারানোর পর তা প্রয়োগ করতে চাওয়া বোকাদের কাজ। আশা করি আপনি নিজেকে আরও একবার বোকা প্রমাণ করবেন না। অধিকার হারিয়েছে মানে? কেমনে হারালো? রাগ করেছে ভালো কথা, তাই বলে অধিকার হরণ করা হবে এ আবার কেমন কথা? বিয়ে করা বইয়ের উপর নাকি জাভিয়ানের অধিকার নেই? এও জাভিয়ান মানবে? কথাগুলো আমার না, দ্য গ্রেট জাভিয়ান তালুকদারের। মনের কথাগুলো মুখে বলবে তখনই তার মাথা তার কথায় বাম হাত দেয় তারই বাবা। মিস্টার তালুকদার জাভিয়ানকে চাপাস্বরে ধমক দিয়ে বলে, এই জন্যই তোমাকে আমি আনতে চাইনি। প্লিজ ওদের দুঃখের সময় আর ঝামেলা বাড়িও না, আমি অনুরোধ করছি তোমার কাছে। জাভিয়ান বাবার কথার উপর আর কোনো কথা বলতে পারে না, কিন্তু হানিয়ার পাশ থেকে সরেও না। হানিয়া তাকে সরতে না দেখে নিচেই সরে গিয়ে স্পর্শর পাশে গিয়ে দাঁড়ায়। আদিয়াত এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জাভিয়ানের কর্মকাণ্ডগুলো দেখছিল। হানিয়া সরে গেলে জাভিয়ান নিচে আদিয়াতের কাছে আসে, চোখ মুখ শক্ত করে তাকে বলে, আমার বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকবেন মিস্টার মাহবুব। আজ প্রথমবার দেখে ছেড়ে দিলাম, নেক্সট টাইম ছাড় নাও পেতে পারেন। সামান্য একটু পাশে বসে জাভিয়ান আদিয়াতকে মারার হুমকি দিচ্ছে। হায়রে বোকা পুরুষ, এতই যখন ভালোবাসিস তাহলে ধরে রাখতে পারলি না কেন নিজের ভালোবাসাকে? প্রশ্নটা করার জন্য আদিয়াতের মনটা ভীষণ আকুপাকু করে, কিন্তু এটা সঠিক সময় বা জায়গা না। বিষয়টা মাথায় আসতে সব আকুপাকু থেমে যায়। আদিয়াত জাভিয়ানকে উদ্দেশ্য করে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে নিচেও সেখান থেকে সরে যায়। ডাক্তাররা মিস্টার মির্জার অপারেশন আজ রাতের মধ্যেই করতে চাচ্ছেন। এর জন্য যাবতীয় সব ফর্মালিটি পূরণ শেষ, শুধু টাকা জমা দেওয়া বাকি। কিন্তু রাত বাজছে এখন 2টো। এত রাতে 3 লক্ষ টাকা আপনার কই পাবে? বাসায় কি কেউ এতগুলো টাকা রাখে? বিষয়টা ভাবতে ভাবতে যখন আপনারের মাথা ব্যথা হওয়ার উপক্রম, তখনই মিস্টার তালুকদার আপনারকে প্রস্তাব দেয়। আমি টাকাটা পে করে দিচ্ছি, তুমি না হয় পরে দিয়ে দিও টাকাটা আমায়। আবরার তাকে সাফ সাফ মানা করে দেয়। যে বাড়ি থেকে তার বোনকে চরিত্রহীন অপবাদ দিয়ে সংসার ত্যাগ করতে হয়, সেই বাড়ির সাহায্য বুঝে আবরার নেবে? মরে গেলেও না। জাভিয়ান কিছু বলতে চাইলে আবরারের শক্ত চোখ মুখ দেখে কিছু বলতে পারে না। স্পর্শ এই বিষয়ে বুঝায় আবরারকে, কিন্তু তার না মানে না। স্পর্শ হানিয়াকেও বলে এই বিষয়ে বুঝাতে, কিন্তু হানিয়াও ভাইয়ের কথার উপর কিছু বলতে পারে না। টাকাটা নিবে না, তাহলে অপারেশনও তো শুরু হবে না। বিষয়টা আদিয়াত আবরারকে বুঝালে সে বোঝে, কিন্তু এতে করে তার মনে হচ্ছে তাকে সেই তালুকদারের সামনেই মাথা নিচু করতে হচ্ছে। হুট করে হানিয়া বলে ওঠে, ইনায়া আমাদের এক ক্লাস ফ্রেন্ড ছিল না স্বর্ণালী? ওর বাবার তো গোল্ডের দোকান আছে, তাই না? ইনায়া বলে, হ্যাঁ, তো কি হয়েছে? আর এই সময় ওর কথাই বা উঠেছে কেন? ওর বাবার কাছে আমার আর মায়ের গহনাগুলো বন্ধক রেখেও তো আমরা টাকা পেতে পারি। এসব জুয়েলার্সদের কাছে তো সবসময় নগদ কিছু টাকা থাকে। কাল সকালে না হয় ভাইয়া ব্যাংক থেকে টাকা তুলে তাদের টাকা ফেরত দিয়ে আমাদের গয়নাগুলো ছাড়িয়ে আনলো। হ্যাঁ, তাও করা যায়। আপনার যেন একটা আশার আলো খুঁজে পায়। তালুকদার বাড়ির লোকেরা বেশ আহত হয়ে তাদের কথা শুনে। মেয়ে বউয়ের গহনা বন্ধক রেখে তারা টাকা জোগাড় করবে, কিন্তু তাও তাদের থেকে সাহায্য নেবে না। তাদেরকে এতটা পর ভাবে মির্জারা। ইনায়া তার ফোন ঘেটে স্বর্ণালী নাম্বারে বের করে হানিয়াকে দেয়। হানিয়া স্বর্ণালীকে সবটা খুলে বলে সে টাকাটা দিতে পারবে। হানিয়ার আবরার মিসেস মির্জার কাছ থেকে আলমারির চাবি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করে। আদিয়া তো তাদের সাথে যায়। এত রাতে এতগুলো টাকার ব্যাপার, তাই সে বলে তার গাড়ি দিয়ে যাতায়াতটা করতে। আবরার মেনে চায়। তারা 3 জন চলে গেলে জাভিয়ান আহত দৃষ্টি নিয়ে তাদের পথের দিকে তাকিয়ে থাকে। সেদিন রাত 3:30টায় মিস্টার মির্জার অপারেশন শুরু হয়। দীর্ঘ 3 ঘন্টা পর তার অপারেশনে সাকসেসফুলি শেষ হয়।
হার্টের রিং পরানো হয়েছে। ডাক্তার বলেছে তার জ্ঞান ফেরার পর তার ইমপ্রুভমেন্টের সম্পর্কে বলা যাবে। পুরো 24 ঘন্টার পর তার জ্ঞান ফিরে। মিস্টার মির্জা কথা বলতেও সমস্যা হচ্ছে। এক পাশ কিছুটা প্যারালাইসের মতো হয়ে গিয়েছে, মুখের বাম পাশটাও কিছুটা বেঁকে গিয়েছে। ডাক্তার বলেছে প্রপার কেয়ার আর মেডিসিন নিলে সে আগের মতো সুস্থ হলেও হতে পারে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে করিডোরে রাখা ওয়েটিং সিটগুলোতে ধপ করে বসে পড়ে হানিয়া। প্রায় 3টা দিন ধরে দৌড়াদৌড়ির উপরে আছে সে আর আবরার। সোনিয়া তো মাকে সামলাতে ব্যস্ত। স্বামীর চিন্তায় ভদ্রমহিলা নিজেও অসুস্থ হয়ে শয্যা গ্রহণ করেছেন।